ইসিতে প্রধান দুই দল, শান্তি কমিটি গঠন আর ভোটার মাইগ্রেশনের অভিযোগ বিএনপির, নারী কর্মীদের উপর হামলা ও হেনস্থার অভিযোগ জামায়াতের। মা বোনদের গায়ে হাত দিলে ঘটবে বিস্ফোরণ, হুঁশিয়ারি ডক্টর শফিকের, বললেন 4 ধর্মের মানুষকে নিয়ে সুন্দর বাগান বানাতে চায় জামায়াত। বিভ্রান্তি ছড়াচ্ছে জামায়াত, অভিযোগ মির্জা ফখরুলের। আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হলে দীর্ঘ সময় পর জিডি কেন, প্রশ্ন মাহাদি আমিনের। দীর্ঘ 22 বছর পর কাল খুলনা যাচ্ছেন তারেক রহমান, জনসভাকে দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ নির্বাচনী সমাবেশে রূপ দেওয়ার লক্ষ্য নেতাদের। নির্বাচনে ইইউ এর পর্যবেক্ষণকে গুরুত্বপূর্ণ বললেন প্রধান উপদেষ্টা, সহিংসতার শঙ্কায় পররাষ্ট্র উপদেষ্টার উদ্বেগ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনী মাঠের প্রচার প্রচারণায় একে অপরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ করল বিএনপি জামায়াত। শান্তি কমিটি গঠন, আসনের বাইরের লোকদের প্রচারণায় অংশ নেওয়া সহ জামায়াতের বিরুদ্ধে অভিযোগ ছুঁড়েছে বিএনপি। আর জামায়াত তাদের নারী কর্মীদের হামলা ও হেনস্থা সহ নানা অভিযোগ করেছে বিএনপির বিরুদ্ধে। তাদের আমিরের অ্যাকাউন্ট একটি মহল হ্যাক করেছে বলেও দাবি করেছেন জামায়াতের নির্বাচনী পরিচালনা কমিটির সদস্যরা। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও জামায়াতে ইসলাম দুই দল ভোটের মাঠে চালাচ্ছে নির্বাচনী যুদ্ধ। সভা সমাবেশের বক্তৃতায় চলছে বাকযুদ্ধ। রবিবার নির্বাচন কমিশনে ভোটের মাঠের নানা অসঙ্গতি নিয়ে যান বিএনপির 4 সদস্যের নির্বাচনী পরিচালনা কমিটি। নজরুল ইসলাম খানের নেতৃত্বাধীন এই কমিটি সিইসির সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। পরে সাংবাদিকদের বলেন, নির্বাচনের দিন দায়িত্ব পালনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে আইনের যাদের উল্লেখ করা হয়েছে শুধু তাদেরই রাখা হোক। বিএনসিসি, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর, এরা ছাত্র, তাদেরকে নির্বাচনী কাজে যুক্ত করার একটা কথা হচ্ছিল। ইতিহাসে প্রথমবারের মতো এই সিদ্ধান্ত নেওয়ার কথা আমরা শুনেছি। এটা এখনো চূড়ান্ত কিছু হয় নাই হয়তো, কিন্তু আমরা জেনে এটা আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা নির্বাচন কমিশনকে বলেছি যে ইয়াং বয়সে এত ছাত্র, তাদেরকে সংসদ নির্বাচনের মতো একটা মানে জটিল রাজনৈতিক প্রক্রিয়ায় সম্পৃক্ত করা ঠিক হবে না। জামায়াতের নাম উল্লেখ না করে তাদের শান্তি কমিটি গঠন, বহিরাগতদের দিয়ে প্রচারণা, ভোটার মাইগ্রেশন সহ নানা অভিযোগ তুলে ধরেন। আমরা নির্বাচন কমিশনকে অবহিত করেছি যে বিভিন্ন কিছু রাজনৈতিক দলের, নির্দিষ্ট কিছু রাজনৈতিক দলের নেতা কর্মীরা তাদের নির্বাচনী এলাকার বাইরে অন্য নির্বাচনী এলাকায় কাজ করছে। নির্বাচন কমিশনকে এর আগেও বলেছিলাম যে গত প্রায় 1-1.5 বছরের মধ্যে ঢাকা মহানগরী সহ দেশের বিভিন্ন এলাকায় প্রচুর ভোটারের মাইগ্রেশন হয়েছে। পরে জামায়াতের পক্ষে নারী প্রতিনিধিদের নিয়ে সিইসির সঙ্গে দেখা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। নির্বাচনী প্রচারণায় নারীদের বাধা দেওয়ার বিষয়টি কমিশনে অভিযোগ দেন। দাবি করেন জামায়াতের আমিরের এক্স হ্যান্ডেল অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে। সাইবার সিকিউরিটি আইনে মামলা করার জন্য আমরা প্রস্তুতি নিয়ে অলরেডি সে সমস্ত কাগজপত্র আমরা অনলাইনে জমা দিয়েছি, ফিজিক্যালি আমরা গিয়ে সেখানে জমা দেব। এই ধরনের কার্যক্রম খুবই ঘৃণিত এবং ধিক্কারজনক কার্যক্রম। রাজনৈতিকভাবে দলের শীর্ষ নেতা এবং অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের অ্যাকাউন্ট হ্যাক করে খুবই আপত্তিকর কিছু কথা সেখানে দেওয়া হয়েছে। অথচ যখন এই কথাগুলো তারা আমাদের অ্যাকাউন্টে হ্যাক করে দিয়েছেন, এর মাত্র 20 মিনিট আগেই বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ঢাকার একটি জনসভায় কেরানীগঞ্জের, তখন তিনি নারীদের শিক্ষা নিয়ে আলোচনা করেছেন। এ সময় তিনি আরও দাবি করেন জামায়াতের সমর্থনে বিএনপি ভয় পেয়ে ভিত্তিহীন অভিযোগ করছে। মানে এই সমস্ত আজগুবি অভিযোগ কোনো সুস্থ মাথা থেকে আসতে পারে না। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা।
জামায়াতে ইসলামী 4 ধর্মের মানুষকে নিয়ে সুন্দর বাগান বানাতে চায় জানিয়ে দলটির আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ধর্মে বর্ণে জামায়াত কোনো ভেদাভেদ করবে না, যোগ্য মানুষ যোগ্য কাজ পাবে। দুপুরে শেরপুর জেলা শহরের পৌর পার্ক মাঠে জামায়াতের নির্বাচনী সমাবেশে তিনি নিয়ে কথা বলেন। ডক্টর শফিকুর রহমান বলেন, এই দেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান 4টি ধর্মের মানুষের দেশ। জোর করে একের ধর্ম অন্যের উপর চাপানোর অধিকার কারণে নির্বাচন নিয়ে কেউ সন্ত্রাস করতে চাইলে সম পরিমাণ জবাব দেবেন বলে হুঁশিয়ার করেন জামায়াত আমির। 12 তারিখে হ্যাঁ ভোট ও দাঁড়িপাল্লা বিজয় নিশ্চিত করে ঘরে ফিরে শুকরানা নামাজ আদায়ের আহ্বান জানান। এর আগে ডক্টর শফিকুর রহমান শেরপুরের ঝিনাইগাতিতে ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে ঘিরে বিএনপির সাথে সংঘর্ষে নিহত শিবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের গ্রামের বাড়ি গোপালখেলায় যান। সেখানে নিহতের কবর জিয়ারত করেন। তার বৃদ্ধ বাবা, স্ত্রী ও 2 শিশু সন্তানকে সান্ত্বনা দেন। আমি আমার মাদেরকে কিভাবে সম্মান করি, আমার মায়েরা তার সাক্ষী। বাংলাদেশের 9 কোটি মা সাক্ষী। আমার টুইটার, যেটাকে এখন এক্স বলা হয়, এই অ্যাকাউন্ট হ্যাক করে এখন থেকে ধরেন 15 ঘন্টা আগে অত্যন্ত বাজে, অরুচিকর, কুরুচিপূর্ণ মাদেরকে নিয়ে একটা বক্তব্য দিয়ে দিছে আমারটা হ্যাক করে। একটা দল দেখলাম যে হই হই রই রই করে মিছিল শুরু করে দিচ্ছে। যারা মাদেরকে সম্মান করতে জানে না তারা এখন মিছিল শুরু করে দিল। মানে এই কাজ কে করেছে? ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাই না। আমার বক্তব্য, আমার কর্মসূচি, আমার পরিকল্পনাকে তুমি তোমার বক্তব্য, আদর্শ, কর্মসূচি, পরিকল্পনা দিয়ে মোকাবেলা করো। এই চূড়াই পথে, নোংরা পথে কেন? আলহামদুলিল্লাহ এখন আমার এডমিনের কন্ট্রোলে আবার এটা ফিরে এসেছে 7 ঘন্টা পরে ওই ঘটনা ঘটার। এতে সাময়িক যদি কোনো মা ওদের অপতথ্যের কারণে কষ্ট পেয়ে থাকেন, আমি তাদের কাছে ক্ষমা চাই। আবার আপনারা ভাই সাবধান, লিখে দিয়েন না যে উনার টুইটারে উনি বাজে মন্তব্য দেওয়ার জন্য উনি আবার ক্ষমা চেয়েছেন। আপনারা কিন্তু এটা করেন মাঝে মাঝে 2-1। এদিকে ঢাকায় বিকেলে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, যুব সমাজকে পরিকল্পিতভাবে মাদকের মাধ্যমে ধ্বংস করে দেওয়া হচ্ছে। তিনি বলেন, জামায়াতে ইসলামী দেশ পরিচালনার দায়িত্ব পেলে যুব সমাজকে শক্তিতে পরিণত করা হবে। রবিবার রাজধানীর মিরপুর 22 টিকিতে জামায়াতের আমিরের নিজ নির্বাচনী আসন ঢাকা 15-তে জনসংযোগে তিনি এই আশ্বাস দেন। ডক্টর শফিকুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় গেলে কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা হবে। বলেন, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করলে দেশ 1 বছরে বদলে যাবে 25% আর 5 বছরে বদলে যাবে 100%। আমরা আল্লাহর কাছে তৌফিক চাই, আমরা মায়েদের কাছে ওয়াদাবদ্ধ। আল্লাহ যদি এই দেশ চালানোর সুযোগ আমাদের হাতে তুলে দেন, তাহলে সর্বপ্রথম মায়েদের সম্মানটাই ঠিক রাখবো ইনশাআল্লাহ। এতে যা করার দরকার সব করা হবে। মায়েরা তাদের ঘরে নিরাপদ থাকবে, মায়েরা তাদের চলাচলে নিরাপদ থাকবেন এবং মায়েরা তাদের কর্মস্থলে নিরাপদ থাকবেন ইনশাআল্লাহ। এর সাথে তারা সম্মানটা পাবেন, প্রাপ্য সম্মানটা। সব মাকে আমরা বাধ্য করব না ঘরের বাইরে গিয়ে কাজ করতে, কিন্তু যে মাটার প্রয়োজন আছে, যার মেধা আছে, যার যোগ্যতা আছে, তিনি অবশ্যই তার যোগ্য কাজটা তার হাতে পাবেন। আল্লাহ। দীর্ঘ সময় পর ভোট দেওয়ার অপেক্ষায় দেশের জনগণ। ষড়যন্ত্র করে কেউ নির্বাচন বানচাল করতে পারবে না বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, জামায়াত জনগণকে বিভ্রান্ত করতে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের 1 নং ওয়ার্ড কাজীপাড়ায় নির্বাচনী পথসভায় তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, মা বোনেরা যারা এনজিওতে সুদের ঋণ নিয়েছেন কিস্তি দিতে হচ্ছে। বিএনপি ক্ষমতায় আসলে সেই কিস্তির দায়িত্ব সরকার নেবে এবং নারীদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হবে। বলেন, বিগত 17 বছর দেশের মানুষ ফ্যাসিস্ট শাসনের নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে। সেই অন্ধকার সময় পেরিয়ে একজন জনগণের হাতে আবার দেশের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ এসেছে। তাই ভুল করার সুযোগ নেই, সঠিক সিদ্ধান্ত নিতে হবে। প্রশাসন, পুলিশ, মিলিটারি তারা নিয়োগ করছে, সবাই চায়। তাহলে আমাদের একটা সুযোগ আসছে, এই সুযোগে আমরা সঠিকভাবে আমরা প্রত্যেকেই আমাদের ভোটটা দিতে পারবো, তাই নয়? জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক হলে কেন দীর্ঘ সময় পর থানায় জিডি করা হলো? সংবাদ সম্মেলনে প্রশ্ন করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন। তিনি বলেন, জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টে নারীদের নিয়ে যে পোস্ট তা সত্য হলে এটি অত্যন্ত দুঃখজনক। জামাতের আমিরের এই পোস্ট দেওয়া
এবং অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়ার যে দাবি করা হয়েছে সঙ্গত কারণেই তার প্রেক্ষিতে প্রশ্ন উঠে যে নারী বিদ্বেষী একটি পোস্টের প্রায় 9 ঘন্টা পর দেশব্যাপী তুমুল সমালোচনার মুখে রাত 1টার দিকে আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক। আমরা সবাই জানি কোনো গুরুত্বপূর্ণ বা ভেরিফাইড অ্যাকাউন্ট হ্যাক হলে প্রথম ও প্রধান দায়িত্ব হলো দ্রুততম সময়ে জনগণকে অবহিত করা, মিডিয়াকে অবহিত করা, যেন কোনো বিভ্রান্তি না ছড়ায় এবং যেন সবাই সতর্ক থাকতে পারেন। কিন্তু এখানে দেখা গেল সেই বিকেল প্রায় 4:30টার দিকে যে পোস্ট, সেটা জনগণের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ার অনেক পরে হ্যাকিংয়ের দাবি তোলা হলো। এতে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে এই দাবিটা আদৌ কতটা বিশ্বাসযোগ্য। এমনকি উক্ত সময়ের মধ্যে জামাত আমিরের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিন্তু আমরা দেখেছি অনেকগুলো পোস্ট হয়েছে নির্বাচনী প্রচারণার, কিন্তু সেই এক্স অ্যাকাউন্ট যে হ্যাক হয়েছে এ নিয়ে একটি পোস্টও আমরা দেখিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামীকাল সোমবার খুলনা বিভাগ সফর করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 22 বছর পর নির্বাচনী জনসভায় যোগ দিতে খুলনায় যাচ্ছেন তিনি। সফরে তিনি খুলনা ও যশোরে 2টি নির্বাচনী সমাবেশে ভাষণ দেবেন। এর আগে বিএনপি চেয়ারম্যান সবশেষ 2004 সালে খুলনা সফর করেছিলেন। দীর্ঘ 2 দশক পর তার এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয় নেতারা। খুলনা থেকে আতিয়ার পারভেজের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুম মনির শুভ। নির্বাচনী জনসভার অংশ হিসেবে 22 বছর পর খুলনার মাটিতে পা রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার খুলনা মহানগর ও জেলা বিএনপির আয়োজনে নির্বাচনী জনসমাবেশে বক্তব্য রাখবেন তিনি। বিএনপি চেয়ারম্যানের খুলনাঞ্চল সফর ঘিরে মহানগর ও জেলা বিএনপি ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নিয়েছে নানা কর্মসূচি, মিছিল, স্লোগান আর প্রচারণায় মুখর পুরো নগরী। সমাবেশ সফল করতে সমন্বয়, আবাসন, শৃঙ্খলা, মিডিয়া সহ 6টি উপকমিটি গঠন করা হয়েছে। তৈরি হয়েছে বিশাল মঞ্চ। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হলে বিএনপি কি কর্ম প্রণয়ন এবং বাস্তবায়ন করবে সে বিষয়ে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আগামী 2রা ফেব্রুয়ারি তার এই ঐতিহাসিক জনসভায় বক্তৃতা করবেন। আমাদের প্রিয় নেতা আশাতে লক্ষ লক্ষ লোক জমায়েত হবে এবং এই অঞ্চলের মানুষকে বার্তা, এটার বন্ধ মিল কারখানা চালু করতে হবে এবং শ্রমিকদের ন্যায্য দাবি দেওয়া পূরণ হবে ইনশাল্লাহ। নেতাকর্মীরা জানান, সকাল 10টায় খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে জনসমাবেশ হবে। খুলনা মহানগর, জেলা ও পার্শ্ববর্তী কয়েকটি এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে এই জনসমাবেশ দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ নির্বাচনী সমাবেশ হবে বলে আশা তাদের। প্রায় 8 লাখ মানুষের উপস্থিতির টার্গেট নিয়ে কাজ করছেন নেতাকর্মীরা। খালি নিরাপত্তা না, সার্বিক বিষয় নিয়েই আমরা কাজ করছি। আমরা মাঠ পরিদর্শন করেছি, আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করেছি। খুলনা মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে, তারা তারেক রহমানকে দেখবেন এবং তার কণ্ঠ থেকেই বেরিয়ে আসবে খুলনার উন্নয়নের আগামীর সম্ভাবনা। জনসভায় তারেক রহমান খুলনা সহ অত্র অঞ্চলের উন্নয়নের কথা বলবেন বলে জানিয়েছেন নেতারা। বাংলাদেশের মানুষ এখন যে দলের দিকে তাকিয়ে আছে সেটা জাতীয়তাবাদী দল। সে দলের নেতা জনাব তারেক রহমান দীর্ঘ 22 বছর পর আসছেন। স্বাভাবিকভাবেই লক্ষ লক্ষ লোকের সমাগম হবে, এটাই স্বাভাবিক। 2004 সালে সবশেষ খুলনায় তৃণমূল বিএনপির প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়েছিলেন তারেক রহমান। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। খুলনা মহানগরীকে শিল্প নগরীতে গড়ে তোলার আশা বিএনপির। আগামীকাল খুলনার খালিশপুর প্রভাতী স্কুল মাঠে দলের চেয়ারম্যান তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে নগরীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করেছে জেলা ও মহানগর বিএনপি। এতে জনসভার সার্বিক অবস্থা তুলে ধরেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা 3 আসনের ধানশীষে প্রার্থী রকিবুল ইসলাম বকুল। আমাদের শ্রমিক ভাইরা স্বপ্ন দেখছেন যে মৃত নগরী খালিশপুর, দৌলতপুর, খানজাহানি তথা খুলনা মহানগরীকে তিনি আবার নতুন জীবন দিয়ে মৃত নগরী খুলনাকে আবার আনন্দ উৎসব কর্মমুখর শিল্প নগরীতে তিনি পরিণত করবেন। প্রচারণার 11 দিনেও ব্যস্ত সময় পার করছেন বিএনপির প্রার্থীরা। চাইছেন ধানের শীষের পক্ষে ভোট। উস্কানি, অপবাদ ও অপসংস্কৃতির ফাঁদে পা না দিতে নেতাকর্মীদের আহ্বান জানান ঢাকা 8 আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। একই সাথে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ভোটের রাজনীতি করার আহ্বানও জানান তিনি। নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন ঢাকা 6 আসনের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। শুভ মাহফুজের রিপোর্টে বিস্তারিত।
রবিবার সকালে খিলগাঁও বাজার ও আশপাশের এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য প্রার্থী মির্জা আব্বাস। উস্কানি, অপবাদ ও অপসংস্কৃতির ফাঁদে পা না দিতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। একই সাথে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ভোটে রাজনীতি করার আহ্বানও জানান মির্জা আব্বাস। আগে আমরা নির্বাচন করেছি, কারণ বেশিরভাগ কথাবার্তা বলি নাই। এখনকার বাচ্চা ছেলেগুলো বেশিরভাগ কথাবার্তা বলছে, যেটা আসলে খুব ইরিটেটিং। ওরা চাচ্ছে ওদের কাছে আমরা এখন শিখি, কিন্তু আমরা শিখতে চাই না। অপসংস্কৃতিতে আমরা ঢুকতে চাই না। যে সমস্ত নির্বাচনের যে নর্মাল যে কাজগুলো আছে তার বাইরে তারা, আপনি খেয়াল করে দেখবেন যে কিছু কিছু প্রার্থী তাদের মুখে শুধু আমারই নাম, অন্য কোনো নাম নাই। তারা ভোটও চায় না, শুধু আমার বিরুদ্ধে কথা বলছে, অনর্গল। রাজধানীর সূত্রাপুরের ৪৪ নম্বর ওয়ার্ডে প্রচারণা চালান ঢাকা ৬ আসনের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। দিনব্যাপী পুরান ঢাকার অলিগলিতে নিজ সংসদীয় আসনে গণসংযোগ করেন তিনি। এ সময় ইশরাক হোসেন জানান, নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করে যাবেন তিনি। প্রতিদ্বন্দ্বী দলের উস্কানিমূলক বক্তব্যে নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বানও জানান তিনি। আমাদের প্রতিদ্বন্দ্বী দলগুলোর পক্ষ থেকে যে কোনো উস্কানিমূলক আচরণ বা উস্কানিমূলক বক্তব্যের ফাঁদে আমরা পাড়া দিব না। বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপুল জনসমর্থন সারা দেশব্যাপী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাই কোনোভাবেই আমাদের এই জনসমর্থন, এটিকে কোনোভাবে বিপথে নিয়ে যাওয়ার কোনো অপচেষ্টা, সেটিকে আমরা সফল হতে দেব না ইনশাআল্লাহ। রাজধানীর সুলমাইদে গণমিছিল করেছে ঢাকা ১১ আসনে বিএনপি প্রার্থী ডক্টর এম এ কাইয়ুম। নির্বাচিত হলে এলাকার মানুষের পাশে থাকার আশ্বাস দেন তিনি। এদিকে রাজধানীর কামরাঙ্গীরচর থানা বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে নির্বাচনী জনসভা করেছেন ঢাকার ৭ আসনের প্রার্থী হামিদুর রহমান হামিদ। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। দেশের গণতন্ত্র রক্ষায় ধানের শীষের ভোট চান তিনি। নাগরিক সুবিধা বঞ্চিত ঢাকা ৯কে নিরাপদ, গণতান্ত্রিক ও উন্নয়নের কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। খিলগাঁওয়ের ৩ নং ওয়ার্ডে এক মতবিনিময় সভায় এমন আশ্বাস দেন তিনি। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। নারীদেরকে নিয়ে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে নারীদের অবমাননা করে দেয়া টুইটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রবিবার দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে এই মিছিল শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার সামনে গিয়ে শেষ হয়। এ সময় বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা। মিছিলে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটির নেতাকর্মীরা অংশ নেন। জামায়াত আমিরের পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা হয়েছে, তবে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে হ্যাক হয়েছে অ্যাকাউন্টটি। ১১ দলীয় জোট প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, সংসদ চাঁদাবাজ মুক্ত করার জন্য কাজ করে যাচ্ছেন তিনি। একই সাথে ব্যর্থদের সুযোগ না দিয়ে তরুণদের সুযোগ দেওয়ার আহ্বান জানান। সকালে রাজধানীর ফকিরাপুল এলাকায় নির্বাচনী কার্যালয় উদ্বোধন করার পরে কথা বলেন তিনি। পরে নির্বাচনী কার্যালয় ঘুরে দেখেন নাসির উদ্দিন পাটোয়ারি। জুলাই আন্দোলনের বিভিন্ন ছবি দিয়ে সাজানো হয়েছে তার কার্যালয়। সেখানে আছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবিও। নির্বাচনী প্রচারে অংশ নিয়ে এনসিপির এই নেতা যারা এলাকার উন্নয়ন করতে ব্যর্থ তাদের সুযোগ না দিয়ে তরুণদেরকে সুযোগ দেওয়ার আহ্বান জানান। নির্বাচিত হলে সকল ধরনের রাজনৈতিক হত্যার বিচারের প্রতিশ্রুতি দেন নাসির উদ্দিন পাটোয়ারি। ২ নম্বর বিষয় হলো, এখানে ঢাকা ৮-এ অনেক ব্যবসায়ীরা ভাইরা রয়েছেন, ক্ষুদ্র, মাঝারি, হকার্স, বড় ব্যবসায়ী সবাই আছেন। আমরা ব্যবসায়ী ভাইদের নিরাপদে ব্যবসা করার জন্য আমরা দখলমুক্ত, চাঁদামুক্ত, সন্ত্রাসমুক্ত আমরা একটা ব্যবসায়ী নগরী গড়ব, যেটা হলো ব্যবসায়ীদের নগরী হবে। আমরা এটা সমস্যার সমাধান করব। যতগুলো রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে সেগুলোর ইনশাল্লাহ আমরা বিচার করব। ঢাকা ৮-এ বাংলাদেশের সবচেয়ে জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী প্রচারণার সার্বিক চিত্র খুবই ইতিবাচক বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকদের উপস্থিতি দেশের গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে আস্থা তৈরি করবে। ইউরোপীয় চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশের চেয়ারপারসন নুরিয়া লোপেজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এই মন্তব্য করেন। ইইউ এর সাথে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা দ্রুত শুরুর তাগিদ দেন প্রফেসর ইউনূস। বিনিয়োগ বাড়াতে এ বছরই বাংলাদেশ ও ইইউ
যৌথভাবে ব্যবসায়িক ফোরাম আয়োজনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিশ্রুতির কথা জানান নুরিয়া লোপেজ। আসন্ন নির্বাচনে সহিংসতার আশঙ্কা করছে সরকার, একথা জানিয়ে উদ্বেগ প্রকাশ করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, সহিংসতা নিরসনে ব্যবস্থা নিচ্ছে সরকার। এবারে নির্বাচনে ৫৫% বেশি ভোট পড়বে বলে আশা তার। জাতিসংঘ উন্নয়ন সংস্থা ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার বলেন, নিরাপদ নির্বাচনের স্বার্থে সাংবাদিকদের নিরাপত্তা জরুরি। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ, ডিক্যাব ও মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এমআরডিআই কূটনৈতিক সাংবাদিকদের জন্য 2 দিনের নির্বাচনী রিপোর্টিং প্রশিক্ষণের আয়োজন করে। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত কর্মশালার সমাপনীতে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের কোনো নির্বাচনই শতভাগ সহিংসতামুক্ত ছিল না, তবে আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ করার জন্য সরকার নানা পদক্ষেপ নিচ্ছে। কিছু অস্থিরতা আছে, কিছু অস্থিরতা থাকবে, এক একজন এক একভাবে জাজ করবে, সেটাকে আমাদের বিবেচনায় নিলে চলবে না। আমরা আমাদের মতো করে যেভাবে এগোচ্ছি নির্বাচনের দিকে যাব, নির্বাচন হবে। নির্বাচনকালীন সহিংসতা নিয়ে আমরা নিজেদেরও উদ্বেগ আছে, আমরা সেটা সমাধান করার চেষ্টা করছি। প্রতি নির্বাচনে কিছু মানুষ ভোট দিতে না, এবার কি কিছু বেশি ভোট দিতে না যাবে কিনা এটা আমি বলতে পারবো না। তবে 1991 নির্বাচনে 55% ভোট পড়েছিল, আমার তো মনে হচ্ছে বেশি ভোট পড়বে এবার। ইউএনডিপির আবাসিক প্রতিনিধি বলেন, গণমাধ্যমের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক আস্থা অর্জন ও দেশের ইতিবাচক ভাবমূর্তি তৈরিতে ভূমিকা রাখে। নির্বাচনের সময়ে সাংবাদিকদের সুরক্ষা ও নিরাপত্তা খুবই জরুরি। ডিজিটাল স্পেসে যেন নারী সাংবাদিকরা হেনস্থার মুখে না পড়েন সেদিকে নজর রাখতে হবে। কূটনীতিক, পর্যবেক্ষক, উন্নয়ন অংশীদার ও বিদেশি বিনিয়োগকারীরা গণমাধ্যমে নজর রাখে। সাংবাদিকদের পেশাদারিত্ব বজায় রাখতে হবে। পরে কূটনৈতিক সাংবাদিকদের হাতে কর্মশালা সনদ তুলে দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। কুমিল্লা 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সির করা লিফট আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। রবিবার প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ মঞ্জুরুল হাসান মুন্সির আবেদনটি নাকচ করেছেন, ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারছেন না। এর আগে গত 21 জানুয়ারি ঋণ খেলাপির অভিযোগে মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে বিএনপি প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সির করা রিট সরাসরি খারিজ করে দেয় হাইকোর্ট। পরে তিনি আপিল বিভাগে আবেদন করেন। ঋণ খেলাপির অভিযোগে গত 17 জানুয়ারি কুমিল্লা 4 আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এদিকে কুমিল্লা 10 আসনের বিএনপি মনোনীত প্রার্থী গফুর ভূঁইয়ার প্রার্থিতা ফিরে পেতে করা লিভ টু আপিল খারিজ করেছে আপিল বিভাগ। একই আসনে মোবাশের আলম ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে পারবেন, তবে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল অনিষ্পন্ন থাকবে। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সারা দেশে নির্বাচনী সহিংসতার বেশিরভাগই ঘটছে দলগুলোর অন্তর্কোন্দলের কারণে। আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে করতে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত বলেও জানান তিনি। দুপুরে চট্টগ্রামের আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বিঘ্নে শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই। তিনি আরও বলেন, এবারের নির্বাচনে ইন্টারনেট নিয়ন্ত্রণ করা হবে না, তবে গুজব প্রতিরোধে ও তথ্য যাচাইয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি আরও বলেন, চট্টগ্রাম যেহেতু পাহাড় সমুদ্র বেষ্টিত, সেজন্য এই অঞ্চলে অতিরিক্ত সেনা, নৌ ও বিমান বাহিনীর ফোর্স মোতায়েন থাকবে। নিজেদের ভিতরে সমস্যা হচ্ছে, প্লাস পার্টির ভিতরেও সমস্যা হচ্ছে। এইগুলি ক্ষেত্রে আপনারা একটু সবাই একটু জনসচেতনতা। আমি তাদের সাথে মত বিনিময় সভায় আমি যেটা দেখলাম, তাদের প্রিপারেশন বেশ ভালো, এবং তাদের যে প্রিপারেশন, এই প্রিপারেশন মতো কাজ আগিয়ে গেলে আমাদের নির্বাচনটা হবে খুবই সুষ্ঠু, উৎসব মুখর এবং একেবারে ফেয়ার। কালীন সময়ে পরিস্থিতি যেন পুরাটা শান্ত থাকে, এই জন্য যত ধরনের ব্যবস্থা নেওয়ার আমরা নিচ্ছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা সারা দেশে এখন তুঙ্গে। নানান প্রতিশ্রুতিতে প্রার্থীরা কাছে টানতে চাইছেন ভোটারদের। কাকে দেবেন মূল্যবান ভোটটি হিসেব নিকেশ করছেন ভোটাররাও। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। 24-এর চেতনায় নতুন বাংলাদেশ গড়তে চান তারেক রহমান, বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী 4 আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ শাহজাহান। নোয়াখালী সদর উপজেলার রামবল্লভপুর উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি কথা বলেন।
নাটোর 2 আসনের ধানের শীষ প্রার্থী বিএনপি নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু সব শ্রেণী পেশার মানুষের কাছে শান্তির পক্ষে ও উন্নয়নের পক্ষে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। নাটোর সদরের কাফুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজারে নির্বাচনী প্রচারণায় তিনি এই আহ্বান জানান। এদিকে লালমনিরহাটে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ধানের শীষ প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু পৌরসভার 9টি ওয়ার্ডে সকাল থেকে রাত পর্যন্ত গণসংযোগে ব্যস্ত সময় পার করেন। এ সময় তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটবে, কৃষি ঋণ মওকুফ করা হবে। নরসিংদীর চিনিশপুরের পুরানপাড়ায় উঠান বৈঠক ও গণসংযোগ করেছেন নরসিংদী 1 আসনের বিএনপির প্রার্থী ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। দুপুরে চিনিশপুর ইউনিয়নের পুরানপাড়া এলাকাসহ বিভিন্ন এলাকায় প্রচারণাকালে তিনি বলেন, ভোট দিলে জান্নাতে যাওয়ার কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে একটি দল। সাতক্ষীরা 1 আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব নির্বাচিত হলে জীবন দিয়ে হলেও কলারোয়াকে মাদকমুক্ত করার আশ্বাস দিয়েছেন। সকালে উপজেলার লাঙ্গলঝাড়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এ আশ্বাস দেন। মানিকগঞ্জ 3 আসনে বিএনপির প্রার্থী আফরোজা খানম রিতা দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার বিভিন্ন গ্রামে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেছেন। অন্যদিকে মানিকগঞ্জ 2 আসনের বিএনপি প্রার্থী মইনুল ইসলাম খান শান্ত সিঙ্গাইর উপজেলার বিভিন্ন বাজার ও জনবহুল এলাকায় গণসংযোগ চালান। খাগড়াছড়ি আসনে বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া অভিযোগ করে বলেন, জামাত প্রার্থী সরল মনা মানুষের কাছে বেহেশতের টিকিট বিক্রি করছে। তিনি জেলার মাটিরাঙ্গায় একাধিক পথসভায় বক্তব্যে এ অভিযোগ করেন। ঢাকা 19 আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপি নেতা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু নির্বাচনী প্রচারণা চালিয়েছেন সাভার উপজেলার বিভিন্ন পাড়া মহল্লায়। সনাতনী সম্প্রদায় সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে লিফলেট বিতরণ ও পথসভায় ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন তিনি। এদিকে সিলেট 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। আগামী 9 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের শুল্ক হার নিয়ে বাণিজ্য চুক্তি হবে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। তিনি জানান, পণ্য সরবরাহে কোনো ঘাটতি নেই, তাই আগামী রোজায় নিত্যপণ্যের দাম স্বাভাবিক থাকবে। যুক্তরাষ্ট্রের আরোপ করা 20% শুল্ক হার চুক্তির সময়ে কিছুটা কমতে পারে এমন ধারণা তার। অনেকগুলো দেশের সাথে এফটিএ করছি, আমরা জাপানের সাথে এফটিএ এর টোটাল নেগোসিয়েশন শেষ করে এই 6 তারিখে, এই মাসের 6 তারিখে স্বাক্ষর করব। ইউরোপিয়ান ইউনিয়নের কাছে আমরা এফটিএ এর জন্য প্রস্তাব পাঠিয়েছি এবং অন্যান্য যে সমস্ত মার্কেটে আমরা এখন শুল্কমুক্ত প্রবেশাধিকার পাই সবগুলোর কাছে আমাদের প্রস্তাব প্রেরণ করা হয়েছে এবং আমরা সেখানে আলোচনা সহসাই শুরু করব। বিমান ক্রয়ের ব্যাপারটা তো আলোচনায় আছে। আমাদের বিমানের সক্ষমতা বাড়ানোর জন্য আমেরিকার সাথে এই চুক্তির আগেও তাদের পরিকল্পনা ছিল কোন বছর সরবরাহ করতে পারবে, কি দাম হবে, আমাদের বোয়িংয়ের ভিতরের কনফিগারেশন কী হবে, নিয়ে অনেক চুক্তির নেগোসিয়েশন বিষয় আছে, সেটা চলছে। আসন্ন গণভোট নিয়ে নেত্রকোনার ভোটাররা অসচেতন থাকায় হ্যাঁ বা না কোন পক্ষে ভোট দেবেন তা নিয়ে রয়েছেন বিপাকে। ভোটাররা বলছেন, গণভোটের প্রস্তাবনায় কি রয়েছে তা তারা বিস্তারিত জানেন না। তবে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ভোটারদের সচেতন করতে নেওয়া হচ্ছে ব্যাপক প্রচারণার উদ্যোগ। নেত্রকোনা প্রতিনিধি মাহবুবুল কিবরিয়া চৌধুরীর তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। নেত্রকোনা শহরের মুক্তারপাড়া এলাকার 45 বছর বয়সী ভোটার চা দোকানি মোবারক ভূঁইয়া রতন দোকানে বসে কথা বলছিলেন গণভোট নিয়ে। দোকানে উপস্থিত কেউই জানেন না কি আছে গণভোটে। সরকারিভাবে আমাদেরকে ধারণা দেয় নাই, তবে আসলে হা না ভোট শব্দ শুনতে আছি শুধু মুখে মুখে, কিন্তু এখন পর্যন্ত ক্লিয়ার না। জেলায় ভোটার সংখ্যা 20,44,731 জন। ভোটারদের সিংহভাগেই মোবারক ভূঁইয়ার মতোই কেন গণভোট সেই সম্পর্কে কিছুই জানেন না। কেউ গিয়ে গণভোট সম্পর্কে এতটুকু ধারণাও দেয়নি বলে অভিযোগ তাদের। এই গণভোটটা নিয়ে জনগণ সচেতন নয় এবং কি কারণে তারা ভোটটা দিবে এটা তারা জানতে পারছে না। তবে নির্বাচন কমিশন সহ সরকারের প্রচারণায় গণভোট বিষয়ে কোনো ভোটার সচেতনও হচ্ছেন। ভোটারদের সচেতন করতে ব্যাপকভাবে প্রচারণা চালানোর তাগিদ দিয়েছেন ভোটাররা। 34টি বিষয়ে সংস্কার করব, তবে 34টি বিষয় তো আমাদের জানা নাই।
34টা বিষয় যে সংস্কার করব, সরকার আমাদেরকে এটা ক্লিয়ার করা উচিত। ভাবতেছি বলতে এখনো যে প্রচার চলতেছে, এই প্রচার যদি মনে করি যে ভালো হয়, যেটা ভালো হয় আমরা এটাতেই ভোট দেব। জাতীয় নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা বলছেন তারাও তাদের প্রচারণার ফাঁকে ফাঁকে গণভোট নিয়ে প্রচারণা চালাচ্ছেন। সবার সাথে আমি আলোচনা করছি আমার ধানের শীষের জন্য, পাশাপাশি হা ভোটের জন্য আমরা কামনা করছি। আমার সংসদীয় আসনের ভোটারদেরকে বলবো আপনারা হাকে জয়যুক্ত করুন। এদিকে জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন গণভোটের প্রস্তাবনা বিষয়ে ভোটারদের অবহিত করতে চালানো হচ্ছে প্রচারণা। ইতিমধ্যে আমাদের নির্বাচন কমিশন সচিবালয় হতে প্রাপ্ত প্রায় 1.5 লক্ষাধিক লিফলেট এবং প্রায় শতাধিক আপনার ফেস্টুন এবং প্রায় 1000 খানিকের মতো আমরা বিলবোর্ড আমরা স্থাপন করেছি পুরো জেলায়। গণভোটে অংশ নিয়ে সবাইকে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। আমাদের ঐক্যর যে দলিল সেটা হচ্ছে আমাদের সংবিধানের সংস্কার। এই সংস্কারে সকলে অংশগ্রহণ করুন। জেলায় সরকারিভাবে প্রচারণার অংশ হিসেবে উঠান বৈঠক, ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা, মাইকিং ও প্রদর্শনী করা হচ্ছে। সংসদ নির্বাচনের প্রার্থীরাও চালাচ্ছেন প্রচারণা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। ইসিতে প্রধান 2 দল, শান্তি কমিটি গঠন আর ভোটার মাইগ্রেশনের অভিযোগ বিএনপির, নারী কর্মীদের উপর হামলা ও হেনস্থার অভিযোগ জামায়াতের। মা বোনদের গায়ে হাত দিলে ঘটবে বিস্ফোরণ, হুঁশিয়ারি ডাক্তার শফিকের, বললেন 4 ধর্মের মানুষকে নিয়ে সুন্দর বাগান বানাতে চায় জামায়াত। বিভ্রান্তি ছড়াচ্ছে জামায়াত, অভিযোগ মির্জা ফখরুলের। আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হলে দীর্ঘ সময় পর জিডি কেন, প্রশ্ন মাহাদি আমিনের। দীর্ঘ 22 বছর পর কাল খুলনা যাচ্ছেন তারেক রহমান। জনসভাকে দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ নির্বাচনী সমাবেশে রূপ দেওয়ার লক্ষ্য নেতাদের। নির্বাচনে ইইউ এর পর্যবেক্ষণকে গুরুত্বপূর্ণ বললেন প্রধান উপদেষ্টা। সহিংসতার শঙ্কায় পররাষ্ট্র উপদেষ্টার উদ্বেগ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ প্রিন্টিং। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সবাইকে।